আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আওয়ার ইসলাম 24.com এর সকল পাঠক এবং দর্শকদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকের সমকালীন আলাপে আমি উপস্থাপক হিসেবে রয়েছি কাজী ইনজামামুল হক এবং আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এত সারাদিনের কর্মব্যস্ততার পরও আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ যে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন সেজন্য। আজকের সোহরাওয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশটি আপনারা করলেন এবং আমরা দেখলাম অনেক বিশাল একটি জনসমুদ্র লোক সমাগম, আপনারা যতটুকু আশা করেছিলেন এবং এই বড় জনসমাগমের মাধ্যমে জাতিকে কি মেসেজ আপনারা দিতে চেয়েছিলেন যদি একটু আমাদের দর্শকদের বলতেন। আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে তো আমাদের আমির সেটা স্পষ্ট বক্তব্য বলেছেন, আমরাও বারংবার বলার চেষ্টা করছি যে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এখানকার মানুষ ধার্মিক, কিন্তু রাজনীতিতে ইসলাম ওই অর্থে প্রভাবশালী না। বা সত্য কথা হলো বাংলাদেশের রাষ্ট্র পরিচয় ইসলাম কখনো যায় নাই, ইসলাম নীতি আদর্শের দলগুলো যায় নাই। ইসলামী মূল্যবোধ সম্পন্ন দল বিএনপি দাবি করে তারা গেছে, কিন্তু ইসলামী দলগুলো যায় নাই। এর অন্যতম একটা কারণ ছিল যে ইসলামী শক্তিগুলো অতীতের বিভিন্ন নির্বাচনে ভাগ ভাগ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করত। এবার 5ই আগস্টের পরে, 5ই আগস্ট আগের থেকে ইসলাম দলগুলোর মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়েছিল। 5 আগস্টের পরে সেটা আরো নিবিড় হয়েছে। আমাদের পরিকল্পনা, মোহতারাম আমির বারংবার বলে আসছেন যে এক বাক্সে ভোট আনা। সেই এক বাক্সে ভোট আনার কাজটা আমরা করতে চাইছি। জাতিকে আমরা একটা মেসেজ দিতে চাইছি যে ওলামা একরাম, ইসলামপন্থীরা সবাই একসাথে এক স্টেজে দাঁড়িয়েছে, একসাথে কথা বলছে এটা। এবং ইসলাম যে বাংলাদেশের একটা শক্তি, ইসলামপন্থীরা যে বাংলাদেশের একটা শক্তি, সেটা একটা জানান দেওয়া আমাদের একটা উদ্দেশ্য ছিল। এবং শুধু রাজনৈতিক শক্তি হিসেবে জানান দেওয়া, যেমন ধরেন বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশ, তারা শক্তি হিসেবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত, কিন্তু সেখানে একান্ত ধর্মীয় ইস্যুগুলো নিয়ে তারা আন্দোলন করে। কিন্তু আমরা এখানে যেটা করতে চাইছি, একান্ত রাজনৈতিক ইস্যুতেই বাংলাদেশ ইসলামপন্থীরা শক্তিশালী, তারা আগামী রাষ্ট্র পরিচালনার জন্য সক্ষম, যাওয়ার জন্য ক্যাপাবল, সেটা আমরা বার্তাটা দিতে চাইছি। আলহামদুলিল্লাহ, সেই বার্তাটা মনে হয় হয়েছে। এখানে আমাদের প্রত্যাশা তো ছিল, আল্লাহ পাকে আজকে যেটা হয়েছে দেখছেন, আল্লাহ পাকের কাছে একেবারে বিনীত মানে হামদ বলা ছাড়া আমি আর কোনো ভাষা পাই না। আল্লাহ পাকে এত সুন্দর একটা অবস্থা করে দিয়েছেন, এজন্য আলহামদুলিল্লাহ। যারা আসছে তাদেরকে শুক্রিয়া, আজকে তারা যাচ্ছে, আল্লাহ যেন তাদেরকে নিরাপদে পৌঁছান, সেই দোয়া আমরা করি। জি, ধন্যবাদ। গণতান্ত্রিক যে কোনো দেশে ইসলামী দলগুলোর যে জয় পরাজয়ের কারণগুলোর মধ্যে একটি থাকে হচ্ছে যে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা। এবং একটি মিথ প্রচলিত আছে যে ইসলামী দলগুলো যদি ক্ষমতায় আসে তাহলে নারীর ক্ষমতায়ন হ্রাস পাবে। এবং এই বিষয়টি নিয়ে আজকে আমরা কিন্তু দেখেছি, আজকে আপনাদের মহাসমাবেশে আপনাদের নেতারা খুব পজিটিভ কিছু বক্তব্য দিয়েছেন। তো এটি নিয়ে আপনাদের অবস্থান কি আমাদের দর্শকদের দেখেন, আমি বলি মানে গণতান্ত্রিক ব্যবস্থায় ইসলামপন্থীরা ভালো করে না, এটা কিন্তু স্বতঃসিদ্ধ না। যেমন ধরেন তিউনিসিয়াতে আন্নাহদা 90 দশকে ভালো করছে, বিপ্লব পরবর্তী ভালো করছে, আলজেরিয়াতে ভালো করছে, মরক্কোতে, মিশরে, তুরস্কে বারংবার ভালো করছে। বাংলাদেশেও কিন্তু ইসলামপন্থীরা যখন এককভাবে দাঁড়াইছে আর কিন্তু ভালো করছে। ফলে বাংলাদেশে ইসলামপন্থীরা ভালো করে না, এটা ঠিক না, ভালো করে, এবং সেটা নারীদের ভোট নিয়েই করে। হ্যাঁ, নারীবাদ এটা ইসলামের বিরুদ্ধে যতগুলো পশ্চিমা অস্ত্র কার্যকর, তার মধ্যে সবচেয়ে কার্যকর অস্ত্র হলো নারীবাদ। এখন অবশ্য নাই, তারা বিভিন্ন দেশে ইসলামের অগ্রযাত্রাকে, ইসলামের রাজনৈতিক বয়ানকে অন্য কোনো মাত্রায় তারা আঘাত করতে পারে নাই। যেমন অর্থনৈতিক ব্যবস্থা বলেন, সুশাসনের যে ইন্ডিকেটরগুলো আছে, জবাবদিহিতা, আইনের শাসন, এইসব জায়গাগুলোতে ইসলামের ব্যবস্থা এত সুন্দর এবং ইসলামের বয়ান এত পরিষ্কার যে এটা দিয়ে পশ্চিম ইসলামকে কোনো কথাই বলতে পারে না, প্রশ্ন তুলতে পারে না। একটা জায়গায় প্রশ্ন তুলতে পারে, সেটা হলো নারী অধিকার। এখন আমরা যারা সমাজতত্ত্ব নিয়ে কাজ করি, আমরা সবাই জানি যে সমাজতত্ত্ব যখন তর্ক করতে গেলে আগে তার ডেফিনেশন, আমরা বলি অপারেশনাল ডেফিনেশন ঠিক করতে হয়। আর নারী অধিকার বলতে কি বোঝাচ্ছে, এটা যদি ঠিক না করা যায় তর্ক আসলে লাগায় না। এখন আমরা বলি নারী অধিকার বলতে কি বোঝায়। পশ্চিমারা বলে যে পশ্চিমের যে অর্থনৈতিক আর্থসামাজিক বাস্তবতা, সেই বাস্তবতায় তারা নারীর অধিকার হিসেবে একটা কিছু নির্ধারণ করছে, সেটা হলো যে নারীর বস্তুগত ক্ষমতায়ন হইতে হবে। আমরা বলি যে না, পশ্চিমের যে আর্থসামাজিক বাস্তবতা আর বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা আকাশ পাতাল পার্থক্য। আমাদের নারীরা তার বস্তুগত উৎপাদন দিয়ে ক্ষমতাশীল হন না, আমাদের নারীরা তার ভালোবাসা, প্রেম প্রীতি দিয়ে ক্ষমতায়ন হন। আমি একটু উদাহরণ বারবার দেই। আমরা যারা বিয়ে করেছি তারা জানি, বা আমাদের যারা মারা আছে জানি, আমাদের বাসায় কোনটা বাজার হবে, আমার বাবা কোন জামা পরবেন, আমরা যারা বিয়ে করছি আমরা জানি আমি কোন জামা পরবো। এটা এখতিয়ার নির্ধারণ করে এখতিয়ার কিন্তু আমাদের থাকে না, ছেলেদের থাকে না। এটা করে কি আমার স্ত্রী করে, আমার মেয়ে করে। এই যে আপনার এখানে আসার সময় আমার 10 মিনিট দেরি হয়েছে, আমার কন্যা, তাকে নিয়ে আসতে হবে।
সেজন্য তাকে বাইরে এনে সন্তুষ্ট করে আমাকে বের হইতে হয়েছে। তো এই যে আমার স্ত্রীর যে ক্ষমতা, আমার মেয়ের যে ক্ষমতা, আমার মায়ের যে ক্ষমতা, এই ক্ষমতা কেন? নারীর অবস্থাগত তার যে ক্ষমতা সেটা। ফলে হয় কি যে ইসলাম ক্ষমতায় আসলে, ইসলাম ক্ষমতায়িত হলে নারীর সর্বদিক থেকে ক্ষমতায়িত হবে। একটা কথা আপনার এখানে আমি আজকে বলি, পরিষ্কারই বলি, যে নারীর বিরুদ্ধে যে সহিংসতাগুলো হয়, পৃথিবীতে এত আইন করছে পশ্চিমারা, নারীর বিরুদ্ধে সহিংসতা কি বন্ধ হয়েছে? অথচ ইসলামের দীর্ঘ একেবারে ওসমানী খেলাফত, যেটাকে আমি আদর্শ অর্থে খেলাফত হয়তো অনেকে প্রশ্ন করবেন, সেই খেলাফতের আগ পর্যন্ত নারীর প্রতি এই ধরনের সহিংসতা, ধর্ষণের মতো সহিংসতা হয়ই নেই। কেন? মানে ইসলামের নারীর প্রতি সহিংসতার প্রতিরোধে ইসলাম যে আইনগুলো রাখছে, সেই আইনগুলো দৃশ্যত কঠোর। সেই আইনগুলো একটা যদি বাস্তবায়ন করা যায়, নারীর প্রতি সহিংসতা পূর্ণমাত্রা বন্ধ হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমরা নারীদেরকে খুব স্পষ্ট করে বলতে চাই যে পশ্চিমা বয়ানে নাক গলায়েন না, মানে প্রভাবিত হয় না। আল্লাহর মতো বাংলাদেশের নারীরা কিন্তু পশ্চিমা বয়ানে প্রভাবিত হয় না, বা নারীরা ইসলামের পক্ষে ভোট দেয়। এবং ইসলাম যদি ক্ষমতায়িত হয়, তাহলে ইসলামের আর্থসামাজিক ব্যবস্থা, ইসলামের বিবাহ নীতি, পারস্পরিক দায়িত্ববোধের জায়গাটা, সেটা নারীরা অনেক বেশি নিরাপদ হবে, অনেক বেশি স্বাচ্ছন্দ্য থাকবে, অনেক বেশি তারা ক্ষমতায়িত হবে। জি, ধন্যবাদ। আজকের যে মহাসমাবেশ, সেখানে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দটি হচ্ছে পিয়ার পদ্ধতিতে ভোট গ্রহণ। এবং এই আপনাদের এই দাবি শুধু আজকে না, 24-এর নির্বাচনেও আপনারা এই দাবিটা করে আসছিলেন। কিন্তু এই পিয়ার পদ্ধতিতে ভোট গ্রহণ, এটি মানে অনেকেই এর মানে একমত না, তারা এই বিপক্ষে। যেমন আমরা যদি বিএনপি বলি, কিংবা আপনাদের সাথে জোটে আসতে পারে এমন অনেক ইসলামিক দলও কিন্তু চাচ্ছে না যে পিয়ার পদ্ধতিতে ভোট হোক। তো এটার কারণে আপনারা আছেন এক পক্ষে, ওনারা এক পক্ষে আছে, তো এটার কারণে কি জোটের কোনো সমস্যা হতে পারে কিনা? না, দেখেন, মানে বাংলাদেশে বিএনপি শুধু পিয়ারটা চায় না, বাকি সবাই পিয়ারটা চায়। ইসলামী দল তো দুই একটা জমিয়তুল ইসলাম, আমরা জমিয়তুল ইসলাম বাংলাদেশের সাথে আমাদের 5 দলীয় একটা সমঝোতা হয়েছে, সেখানে জমিয়তুল ইসলামের নেতৃবৃন্দ আছেন, সেখানে আমরা পিয়ার নিয়ে একমত। আজকেও জমিয়তুল ইসলামের নেতৃবৃন্দ দাওয়াত করা হয়েছে, তারা নানা কারণে আসতে পারেন নাই। পিয়ার নিয়ে বিএনপির দ্বিমত করার কারণ খুব স্পষ্ট। বিএনপি ভোট পায়, ধরেন সর্বোচ্চ যেটা হয় গড় 40%, কিন্তু সে ক্ষমতা ব্যবহার করে হলে 100%। এখন কেউ যদি 40% ভোট পায়, ক্ষমতা নিয়ে যদি 100% ক্ষমতা চর্চা করতে পারে, সে তো পিয়ার চাইবে না। কারণ পিয়ারে আপনি যে % ক্ষমতা পাবেন, সেই শতাংশ আপনার ক্ষমতা আপনার থাকবে। তো বিএনপি এটা চাচ্ছে না, খুবই স্বাভাবিক কথা। কিন্তু আপনি যদি ন্যায্যতা দেখেন, ধরেন বাংলাদেশের বিএনপি আগের যে বা আওয়ামী লীগ দ্বারা, তারা 40% ভোট পাইছে, মানে কি 60% মানুষ বিএনপি বিপক্ষে ভোট দিছে। দেশ শাসন করতেছে কারা? বিএনপি। মানে 40% মানুষ 60% মানুষের বিরোধী ভোট। এটা না গণতান্ত্রিক চেতনা হয়, না কোনো ন্যায্যতা হয়, এটা একেবারে নিরীঘাত একটা অনাচার। আমরা সে অনাচার থেকে চলে এসেছি। দেখেন, বাংলাদেশের মানুষ সবাই সমান, সংবিধান আমাদেরকে সমান অধিকার দিছে, সমান মর্যাদা দিছে। অথচ বাংলাদেশে মানুষের ভোট পচা যায় বর্তমান সিস্টেমে। একটা আসনে একজন ভোট পাইছে হয়তো 2,80,000 2 ভোট, আর একজন ভোট পাইছে 2,80,000 1 ভোট। 2 ভোট আলা জিতবে, তার মানে কি 2,80,000 1 ভোট পচা যাচ্ছে। এই যে এই পচা যাওয়াটা, এটা মানবিক মর্যাদাকে হানি করে, ওই মানুষগুলোর ভোটটাকে মানে অকার্যকর পচা দেখায়। এটা স্বাধীনতা চেতনার সাথে সাংঘর্ষিক, মানে মানবিক সামাজিক ন্যায় বিচার অর্থে। তো পিআরএন নিয়ে মানে বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় কোনোভাবে এটা আসলে ন্যায্য না, সেজন্য আমরা পিআর কথা বলছি। আর পিআর নিয়ে আসলে ওকে বাধা হবে না, আমরা মানে অপশন খোলা আছে, আমরা পিআরের জন্য চূড়ান্ত আন্দোলন করে যাব। যদি পিআর না হয়, তাহলে বর্তমান পদ্ধতিতে আমরা তো আর মাঠ থেকে সরে থাকবো না, আমরা বর্তমান পদ্ধতিতেই আন্দোলন করব, এবং সেটা জোটবদ্ধভাবে ইনশাল্লাহ আন্দোলন করবো, এবং নির্বাচন যাবো ইনশাল্লাহ। তো এই পিআর পদ্ধতি তো বেশ কিছু নেতিবাচক দিকও আছে। আমরা যদি বলি যে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা এটা নিয়ে কথাও বলছে, নেপালের উদাহরণ দিচ্ছে অনেকে। তো আবার অনেকে বলছে যে আওয়ামী ফেসিবাদ বলে পিআর এর মাধ্যমে আবার ফিরে আসতে পারে, আশঙ্কা অনেকে করছেন। এটা নিয়ে আপনারা কি ভেবেছেন বা আলোচনা করেছেন? শুনেন, এই পিআর নিয়ে যে সমস্যার কথা বলে, সেটা হলো যে বাংলাদেশে কোনো দলের পক্ষে এককভাবে ক্ষমতা চাওয়া সম্ভব হবে না। তাহলে হবে কি, আমাদের মানে যেই দলটা বেশি ভোট পাবে তাকে একটা সমঝোতার মধ্যে যাইতে হবে। আর এটা হলে সরকার আনস্টেবল হবে কেন? যারা নেপালের উদাহরণ দেন, আমি বলবো তারা বাংলাদেশের ইতিহাসে খাটো করেন। নেপালের তারা গণতান্ত্রিক ধারায় গেছে মাত্র অল্প কিছুদিন আগে, তার আগে তারা রাজতন্ত্রের অধীনে চলতো। আমরা এই ভূখণ্ডের মানুষ আধুনিক রাজনীতির মধ্যে ঢুকছে হলো 1905-এর দিকে, 5-এর সময়। আমরা 47 এই ধারার রাজনীতি আমরা করে আসছি, 52-তে করছি, 71-এ করলাম, স্বাধীন হইলাম আজকে 54 বছরে। আমরা রাজনীতি করে আসছি। আমাদের রাজনৈতিক দলগুলো এই বর্তমান পদ্ধতিতে অনেক রকম মুখ্য করে আসছে। যেই বামপন্থীরা
এই শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজানো চাইছে, তারা এদের সাথে জোট করে থাকে নাই। জামাত ইসলাম এবং বিএনপি, জামাত ইসলাম আওয়ামী লীগ, এটা এটা এক ধরনের নির্বাচনী সমঝোতা হয় নাই, হয়েছে তো, তা তো সরকার তো পড়ে নাই। তো আমাদের রাজনৈতিক, তারা ওইটা বলেন না, নেপালে উদাহরণ দাম, তারা আমাদের রাজনৈতিক ইতিহাসকে অবমূল্যায়ন করেন। আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি খুব সমৃদ্ধ, আমাদের রাজনৈতিক বোঝাপড়া, আমাদের নেতৃবৃন্দের বিবেচনাবোধ খুবই সমৃদ্ধ। ফলে ওই যে আনস্টেবল সরকার, এটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ঠিক আছে? তো আপনারা যেহেতু পিয়ারের দাবি করছেন, আর বর্তমান যে সরকার রয়েছে, এই সরকারের সাথে এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে আপনাদের? আমরা বারংবার আলোচনা করছি। নির্বাচন সংস্কার বিষয়ক যে কমিটি, তার যে প্রধান বদিউল আলম মজুমদার সাহেব, তিনিও পিয়ারের পক্ষে অনেক আগে থেকে তিনি লেখালেখি করে আসছেন। আমরা জানেন তো, সংস্কার কমিশন একটা লিখিত মতামত চাইছে, সেই লিখিত মতামতও আমরা পিয়ারের পক্ষে বলছি। আমাদের যে বৈঠকটা হয়েছে সেখানে আমরা পিয়ারের পক্ষে চলছি। এমনভাবে কথা বলছি, আলী রিয়াজ সাহেব, এই ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, তিনি এক কথা বলতেছেন, আচ্ছা বুঝছি আপনারা এই পিয়ার থেকে আর সরবেন না। পিয়ারের পক্ষে আমরা খুব শক্ত ছিলাম। এরপরে যে আলোচনাগুলো হয়েছে সবগুলোতে আমরা পিয়ারের পক্ষে খুব শক্ত অবস্থান আমরা নিয়ে আসি। বাংলাদেশের বুদ্ধিজীবী মহল বলেন, সবাই পিয়ারের পক্ষে। এখন যদি পিয়ার না হয়, শুধুমাত্র বিএনপির গোড়ামির কারণে পিয়ারটা হবে না। আর একটা কথা বলেন না, এক কথা বলা তো ভুলে গেছি, যে আওয়ামী ফ্যাসিবাদ ফিরবে। আমি বলে শোনেন, বাংলাদেশ যদি পিয়ার হয়, তাতে কোনোভাবে আওয়ামী লীগের, মানে এই যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ যদি স্কোয়ার করেন, কিউব করেন, মানে হাসিনা যেই পরিমাণ বদ, মানে কিউব করলে তো তার হয়, তাই যদি করেন, তারপরও পিয়ার থাকলে কারো পক্ষে ফ্যাসিবাদী হওয়াটা সম্ভব না। কারণ আওয়ামী লীগ যদি ক্ষমতায়, মানে যদি নির্বাচন আসে, তার কত 40% ভোট, তাই একবার ক্ষমতা যেতে পারবে না। তার পার্লামেন্টে সংশোধন করতে গেলে অন্যদের মতামত লাগবে। তো পিয়ার এমন একটা সিস্টেম, এই সিস্টেমে কারো পক্ষেই মানে ফ্যাসিবাদী হয়ে ওঠার, স্বৈরাচারী হয়ে ওঠার কোনো সুযোগ নেই। এখন যে পদ্ধতিটা আছে, তাতে কেউ স্বৈরাচারী হবে কি হবে না, তার ব্যক্তির উপর নির্ভর করে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আগে যেটা ছিল শেখ হাসিনা, তিনি ব্যক্তিগত ফ্যাসিস্ট ছিলেন, ফ্যাসিস্ট হয়ে এসেছেন। বাকিরাও কিন্তু ফ্যাসিস্ট হওয়ার পথ খোলা থাকে। কিন্তু পিয়ার হলে এমন একটা পদ্ধতি, শয়তানও বাংলাদেশে পিয়ার, ফলে পিয়ার হলে আওয়ামী লীগ ফেরত আসবে, এই বয়ান দিয়া পিয়ারের মতো একটা সুন্দর পদ্ধতিকে প্রস্তাবিত করার কোনো কারণ নেই। জি, ধন্যবাদ। আপনি যে আত্মবিশ্বাসের সাথে উত্তরগুলো দিলেন, এভাবে যদি আপনারা থাকতে পারেন শেষ পর্যন্ত, আশা করি ইনশাআল্লাহ আমরা পিয়ার নিয়ে খুব শক্তভাবে আছি। জামাতের সঙ্গে আগস্ট পরবর্তী সময়ে আপনাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের এখনকার সম্পর্কের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, অনেক উন্নতি হয়েছে। কিন্তু আপনাদের এই জোটের, আপনি বললেন একটু আগে যে 5 দলের একটি জোট আপনাদের রয়েছে ইসলামী, সেখানে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ, তারা কিন্তু শুরু থেকেই বলে আসছে যে আমরা জামাতের সাথে জোটে যাব না। তাহলে কি এটার কারণে? আমি একটু বলি ভাই, এখানে একটা শব্দ আমরা এই করছি, জোট, কিন্তু এবার কেউ আলোচনা করতেছে না। আমরা জোটের যে ধারণা বাংলাদেশে, সেটা হলো যে একটা ব্যানার করা, একটা মঞ্চ করা, জোটের একজন আহ্বায়ক নির্ধারণ করা, একজন সমন্বয়ক নির্ধারণ করা, জোটভোগী দলগুলো একত্রে কর্মসূচি দেওয়া। এবার কিন্তু সেরকম আলাপ হচ্ছে না। এবার হচ্ছে হলো নির্বাচনী সমঝোতা। সেটা হলো যে, আমি বারংবার বলে আসছি যে ঢাকা 5-এ যদি দাঁড়িপাল্লা প্রার্থী দেয়, ঢাকা 5-এ ইসলামী আন্দোলন মানে হাত পাখা প্রার্থী দেবে না। ঢাকা 4-এ হাত পাখা প্রার্থী দিলে ঢাকা 4-এ দাঁড়িপাল্লা প্রার্থী দেবে না। ঢাকা 4-এ সবাই মিলে হাত পাখা দিতে হবে, ঢাকা 10-এ সবাই মিলে দাঁড়িপাল্লাকে যেতে হবে। এই অর্থে কিন্তু কোনো জোটের ধারণা আসলে আসতেছে না। যে আসনে যার ক্ষমতা বেশি বা যার সাংগঠনিক অবস্থা ভালো, ভোট বেশি, সেই আসনে সেভ করবে, বাকি সবাই তাকে সাপোর্ট করবে, অন্য আসনে সে ছেড়ে দেবে। তো এটা কিন্তু ওই অর্থে আসলে জোট না। তো জমিয়তুল উলামা ইসলামের যে বক্তব্য, এটা আমি জানি না, তারা ওইভাবে আমি জানি, কিন্তু আমার মনে হয় এইটাতে কারো কোনো আপত্তি থাকে না, নাই বলেই কিন্তু আমাদের আলোচনা আসতেছে, এক বাক্সে ভোট আনার বিষয়টা আলোচনায় আসতেছে বারংবার এই কারণেই। তাহলে এই যে সমঝোতার কথা বললেন, এই নিয়ে আপনাদের আলোচনা হয়েছে, এবং যদি এমন হয় যে না, কোনো একটা আসনের মধ্যে দুই পক্ষেরই ভালো একটি অবস্থান রয়েছে, তখন আপনারা কি করবেন? এখন এটা মনে করি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ একটা বোঝাপড়ার মাধ্যমে সমঝোতা আসবেন। মানে একেবারে 50-50 তো হবে না, 51-59, সেক্ষেত্রে আমরা বিবেচনা করে ধরেন 51-49, কিন্তু যার 49 সেখানে ওই আসনে একজন আইকনিক প্রার্থী আছেন, তো সেক্ষেত্রে আইকনিক প্রার্থীকে জিতে আনার জন্য 51-57 ছাড় দেবেন, অথবা আমরা সেখানে 51-কে ছাড় দেবো। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বর্তমানে এত সুন্দর বোঝাপড়া, এবং আগামী বাংলাদেশে যদি আমরা ইসলামপন্থীরা রাষ্ট্র ক্ষমতা নিতে না পারি আমাদের এই কিছু এর কারণে, তাহলে আমরা যে বিপদে পড়তে যাব সেই ব্যাপারে আমরা সবাই সচেতন। সেটা আমার মনে হয় না যেগুলো কোনো ইস্যু হবে, এগুলো ইস্যুই হবে না ইনশাল্লাহ। জি, বুঝতে পেরেছি। আজকে যে আপনাদের ইসলামী একটি মহাসম্মেলন করলেন, সেখানে অন্যান্য দলের প্রতিনিধি আমরা দেখেছি, এবং আপনি এখানে আসার পরও বললেন যে আপনারা তাদেরকে দাওয়াত দিয়েছেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের প্রতিনিধিদেরকে, কিন্তু তাদের পক্ষ থেকে কেউ আসেনি। এটা নিয়ে কোনো কথা হয়েছে বা তাদেরকে? না, এটা আমরা তো আমাদের দাওয়াত দিচ্ছি, এবং জমিয়তুল ইসলাম আমাদের যে 5 দলীয় যে একটা হয়েছে, সেখানে জমিয়তুল ইসলাম নেতৃবৃন্দ আছেন।
তো এটা ঠিক কেন ওনারা যোগ দিতে পারেন নাই, এটা হয়তো একটু কথা বলতে হবে, হয়তো যৌক্তিক কোনো কারণেই তারা আসেনি, কিন্তু এর মানে এটা না, নেতিবাচক কোনো প্রভাব না না না, এটা অবশ্যই না। এবং এর মানে এটা না যে তারা এই এটা একমত না, এটা ওইরকম কোনো বার্তা না, এটা জাস্ট হয়তো নানা কারণ তো হইতেই পারে। তো যেমন জমিয়তের কেউ প্রতিনিধি ছিল না, তেমন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে সক্রিয় যারা, বিএনপিও কিন্তু কোনো আচ্ছা। প্রতিনিধি পাঠায়নি। না না না, তাহলে কি বিএনপি আগামী নির্বাচনে বিএনপির বলয়ের বাইরে থেকে আপনারা কাজ আমরা করার আসলে চেষ্টা বিএনপিকে করছেন? দাওয়াতই করি নাই। আচ্ছা, কারণ হলো বাংলাদেশে আপনি জানেন যে এটা সংসদীয় ব্যবস্থা, সরকার পরিচালিত হয়। সংসদীয় ব্যবস্থায় সবসময় সরকার দল বিরোধী দল থাকতে হয়, অথবা একাধিক রাজনৈতিক সংগঠন থাকতে হয় যারা অল্টার করে করে ক্ষমতায় রাষ্ট্র পরিচালনা করে। এখন তখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন আওয়ামী ফ্যাসিবাদের বিরোধিতা করতে গিয়ে আমরা সবাই একদিকে ছিলাম, একসাথে হয়তো না, যেমন আমরা হয়তো বিএনপির সাথে কখনো জোট করে আন্দোলন করি নাই, কিন্তু একসাথে এক পাশে ছিলাম। এখন যখন বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ একেবারে হারিয়ে গেছে, অপ্রাসঙ্গিক হয়ে গেছে, এবং আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই, এখন তার মানে কি, যে শক্তিটা আমরা একসাথে ছিলাম সেই শক্তিটা হয়তো রাষ্ট্র ক্ষমতায় যাবে, তাহলে বিরোধী দলগুলো কারা হবে? একটা ভ্যাকুয়াম তৈরি হবে। এই ভ্যাকুয়াম যদি সুষ্ঠু রাজনৈতিক প্রতিযোগিতার মাধ্যমে যদি সমাধান না করা যায়, তাহলে একটা ভয়ঙ্কর দিক হয়, যেটা আমরা ৭৫-এ দেখছি। হ্যাঁ, ৭১-এ শেখ মুজিব অবিসংবাদিত নেতা, শেখ মুজিবের বিরুদ্ধে কেউ সুষ্ঠুভাবে রাজনীতি করবে এটা কল্পনা করতে পারে নাই। ফলে কি হয়েছে, সেখানে বাকশাল হয়েছে। আমরা সেটা হতে চাই না। আমরা মনে করি যে না, এখন ফ্যাসিবাদ নাই, এখন আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী। আমরা আমাদের মধ্যে পরস্পর একটা সুষ্ঠু প্রতিযোগিতা, সুস্থ রাজনৈতিক কালচার আমরা গড়ে তুলি, এটা করে প্রতিযোগিতা আমরা করব। তো সেই সেন্সে বিএনপির বাইরে যারা, তারা আমরা একসাথে হতে চাইছি। দ্বিতীয় বিষয় হলো বিএনপি পিআর এর খুব বিপক্ষে। বিএনপি নেতৃবৃন্দ একেবারেই তারা পিআরকে নিতে চাচ্ছেন না। তো আমাদের মূল দাবিটাই হলো পিআর এর জন্য। তো এখানে তাদের তো দাওয়াত দেওয়ার প্রাসঙ্গিকতা নাই, সেই সাথে তাদেরকে আসলে আমাদের বলা হয় নাই। জি, আমার পোস্টের লিস্টে একটি প্রশ্ন ছিল, কিন্তু আপনি যেহেতু আপনার কথাতেই সেগুলা বুঝিয়ে দিয়েছেন, সেটা ছিল যে যে আসন ভিত্তিক আপনারা আপনাদের পূর্বে বিভিন্ন আলোচনায় বা বক্তব্যে বলেছেন যে ৩০০ আসনই আপনারা প্রার্থী দিতে যোগ্য একটি দল, যে ৩০০ আসনে আপনারা প্রার্থী দিতে পারেন। তো এটি না করে যদি যেসব আসনে আপনাদের গুরুত্বপূর্ণ এবং আপনাদের মনে হয় যে সব আসনে প্রার্থীতা দিলে জয় পরাজয় কিংবা জামানত বাজেয়াপ্তের যে একটা বিষয় থাকে, এগুলো হবে না, সেটা করলে কি ভালো হবে মনে হয় আপনাদের? না, আমরা তো সেদিকেই যাচ্ছি। হ্যাঁ, জামানত বাজেয়াপ্ত, এটা মানে অনেকে 18 ইলেকশন দিয়ে বলবে, কিন্তু 18 ইলেকশন তো 18 ইলেকশন না, ওটা তো একটা জালিয়াতি ইলেকশন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩০০ আসনে কোথাও জামানত বাতিল হওয়ার মতো অবস্থা নাই। ইনশাল্লাহ সব জায়গায় আমরা জামানত ফেরত তো পাবোই, এবং যদি এককভাবে আমরা নির্বাচন করি, তাতেও ৩০০ আসনেই আমরা একটা উল্লেখযোগ্য মতো ভোট পাবো, এবং এটা আমরা ফাইট করার মতো জায়গায় আমরা আছি। কিন্তু ৩০০ আসনে আমি জেতার মতো অবস্থায় নাই, এটা বাস্তবতা। তো সেক্ষেত্রে এই বাস্তবতার কারণেই কিন্তু, কারণেই সেই বাস্তবতার কারণেই কিন্তু আমরা এই আসন ভিত্তিক সমতার দিকে আসছি, যে যার যেখানে শক্তি আছে সে সেখানে জিতে আসুক, যাতে করে সকলে মিলে ইসলামপন্থীরা এককভাবে, এখানে শুধু ইসলামপন্থীরা বারংবার বললে একটু ভুল হবে, কারণ আজকে দেখছেন যে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ভাই আসছিলেন, এবি পার্টির মঞ্জু ভাই আসছিলেন, এনসিপির আসছিলেন, কি বলে সাজিদ আসছিলেন, এরপর আখতার হোসেন ভাই আসছিলেন। আমাদের এই যে চিন্তা, এই চিন্তা শুধু ইসলামপন্থীরা তা না, বরং পিআর এর পক্ষে, ফ্যাসিবাদ বিরোধী সকলেই এর পক্ষে। নুরুল হক নূর আজকে আপনাদের অনুষ্ঠানে এসেছেন, তিনি তো একটা মানে কিছুদিন আগেও আমরা দেখেছি বিএনপির পক্ষে নিয়ে কথা বলতে বা পিআর এসব নিয়ে, ওনাকে আপনার বিএনপি, নুরুল হক নূর ভাই বিএনপির পক্ষে বলছেন তারা, তিনি খুবই স্পষ্ট করছেন, এবং তার রাজনৈতিক সামগ্রিক বক্তব্যগুলো দেখতে দেখবেন যে তিনি বিএনপি সাথে তিনি কোনো চূড়ান্ত অবস্থানে তিনি গেছেন তা না। হ্যাঁ, নূর ভাই হয়েছে কি যে তার প্রত্যেকটা ইস্যুতে তাকে রিয়াক্ট করতে হয়, মিডিয়া তাকে আসে, তো তাকে কথা বলতে, তো ফলে তার খণ্ডিত কথাকে ধরে আসে তাকে বিবেচনা করা ঠিক হবে না। আমরা নূর ভাইও খুব শক্তভাবে পিআরের পক্ষে, আজকেও তিনি পিআরের পক্ষে কথা বলছেন, এবং বিএনপি বলয়ের বাইরে রাজনৈতিক শক্তি দাঁড় করানো, আমরা কিন্তু নূর ভাই ইতিহাসটা মাথা রাখতে হবে, তিনি কিন্তু প্রচলিত রাজনীতির বাইরে উঠে আসা একজন নেতা, ফলে তিনিও এই যাত্রায় আমাদের সহযোগী হবেন বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, যেহেতু আজকের অনুষ্ঠানটা একটি রাজনৈতিক অনুষ্ঠান ছিল, তারপরও যদি হেফাজত সবসময় বলে আসে যে তারা হয়তো রাজনীতি করবে না, কিন্তু বাংলাদেশের রাজনীতি কারা করবে এবং ক্ষমতায় কারা আসবে এটা অনেক সময় তাদের নেতাকর্মীরা বলে। তো আপনাদের সাথে অনেকেই বলে যে হেফাজত একটা দূরত্ব রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে, এটা এই সামনে নির্বাচন সামনে রেখে তাদের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা? আমি বলি, হেফাজতের সাথে আমাদের কোনো দূরত্ব নাই, এটা কোনো দূরত্ব নাই, আমাদের খুবই ভালো সম্পর্ক। কিন্তু হেফাজত অরাজনৈতিক সংগঠন, তারা যেটা বলে, এবং আমরাও হেফাজতকে অরাজনৈতিক সংগঠন হিসেবে রাখতে চাই। যেমন ধরেন কি, আমি কথাটা বারংবার বলি, ইসলামে রাজনীতি আছে, কিন্তু ইসলাম কিন্তু রাজনীতি সর্বস্ব ধর্ম না।
ইসলাম রাজনীতির বাইরেও ইসলাম অনেকগুলো মাত্রা আছে, সামাজিক মাত্রা আছে, অর্থনৈতিক মাত্রা আছে, একাডেমিক একটা মাত্রা আছে। এখন আমাদের সব শক্তিকে যদি সবগুলো মানে কাঠামোকে যদি আমরা রাজনৈতিক মাত্রায় নিয়ে আসি, তাহলে এটা বিপজ্জনক। রাজনীতিতে উত্থান পতন আছে, মানে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনই একবার হয়তো জিতবে, দুইবার যদি পরবার সে হারবে। এখন যখন সে হারে তখন সামগ্রিকভাবে সে একটা চাপের মধ্যে পড়ে। কিন্তু ইসলামের জ্ঞানগত ধারা, ইসলামের যে আধ্যাত্মিক ধারা, এটাতে এরকম ফল হওয়ার কোনো সুযোগ নেই। ফলে ইসলামের এই ধরনের অরাজনৈতিক যে শক্তিটা, সেটাকে সবসময় জারি রাখার জন্য তাকে রাজনীতির বাইরে রাখা উচিত। আমরা খুব সক্রিয়ভাবে সচেতনভাবে হেফাজতকে রাজনীতির বাইরে রাখি। এখন দূরত্ব নাই কিভাবে বুঝলেন? আজকে ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব আসছিলেন, আরো কয়েকজন যেমন এরপরে জালালউদ্দিন সাহেব আসছিলেন, তারা কিন্তু হেফাজতের নেতৃত্বে আছেন। ফলে আমাদের আসলে দূরত্ব নেই, কিন্তু আমরা হেফাজতকে রাজনৈতিক টানাপোড়েনের বাইরে আমরা রাখতে চাইছি। কারণ কি দেখেন, বাংলাদেশের মাদ্রাসাগুলো পরিচালনায় বিএনপি লোকজনের অবদান আছে। কারণ যখন মাদ্রাসা নিয়ে কথা হয় তখন সে বিএনপির না, তখন সে একজন মুসলিম। এখন যদি আমরা এখন আমরা বিএনপির সাথে একটা রাজনৈতিক টানাপোড়েনে যাচ্ছি, রাজনৈতিক প্রতিযোগিতা যাচ্ছি, এই প্রতিযোগিতায় কোনো মাদ্রাসা ক্ষতিগ্রস্ত না হোক, এই প্রতিযোগিতায় কোনো মসজিদ ক্ষতিগ্রস্ত না হোক, একজন আলেমের, একজন মসজিদের ইমামের যে সার্বজনীন চরিত্র, সেই চরিত্রটা নষ্ট না হোক। এইসব নানাবিধ চিন্তায় আমরা হেফাজতকে রাজনৈতিকভাবে জড়াতে চাই না। জি, অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, এবং আশা করি আপনার কথার মাধ্যমে এবং প্রশ্নগুলোর মাধ্যমে দর্শকের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তারা সেই উত্তর পেয়ে গিয়েছেন। ইনশাল্লাহ আমরাও দোয়া চাই। বিশেষ করে আগামী বাংলাদেশের পরিস্থিতি মানে খুবই খারাপের দিকে যাবে যদি আমরা একত্রিত হয়ে ভালো কিছু করতে না পারি। তো সেজন্য সবাই মিলে ঐক্যবদ্ধ থাকা। আমাদের মাসলাক, মাযহাব, অনেকগুলো পার্থক্য আছে। মাযহাব পার্থক্য, হানাফি আমরা, মাসলাক, চিন্তা করার অনেক পার্থক্য আছে। কিন্তু আমরা যদি সুশাসন চাই তাহলে ইসলামী শ্রেষ্ঠ। আমরা মানুষের অধিকার চাইলে ইসলামী শ্রেষ্ঠ। তো এই মৌলিক জায়গাতে আমরা যদি একমত হয়ে ইসলামপন্থী ভোটগুলো একপাশে নিয়ে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ খুব ভালো জায়গায় যাবে। আগামী বাংলাদেশ সেই জায়গায় যাক, আমরা সকলের কাছে সেই দোয়া চাই, প্রত্যাশা চাই। সকলকে বলবো, যারা ভালো চান দেশের, তারা আপনার আশপাশে কাজ করেন, তাদেরকে দাওয়াত দেন, আগামী ভোটটা আমরা ইসলামের দিকে নিয়ে আসি। জি, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর ইসলামের সমকালীন আলাপে, এবং অনেক ধন্যবাদ যারা শুরু থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন। দেখা হবে সামনের কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনার আশেপাশের চারিপাশ অনেক পরিষ্কার রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।